পুলিশ বাহিনী এক জিনিস না। আপনি নিশ্চয়ই জানেন যে এই মামলাটার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে র্যাবকে। এটা নিশ্চয়ই সেনাবাহিনী থেকে একটা চাপ ছিল বা সেনাবাহিনীর একটা চাওয়া ছিল। যেহেতু সেনাবাহিনী সরাসরি কোনো মিলিটারি কোনো অ্যাক্ট ছাড়া অন্য কোনো ঘটনায় তারা সরাসরি তদন্ত করতে পারে না, যে কারণে র্যাবকে বেছে নেওয়া আছে। র্যাবের মধ্যে সেনাবাহিনীর একটা আধিপত্য আছে, যদিও এখন সে বিষয়টা নেই। আপনি নিশ্চয়ই জানেন যে র্যাবের যে এডিজি যে পদটা আছে, যেটা কিনা ডিজি অপারেশন বলা হয়, তো ডিজি অপারেশন হচ্ছে সবসময় র্যাবের সেনাবাহিনীর একজনকে বসানো হয় এবং এখনো পর্যন্ত তিনি সেনাবাহিনী থেকে এসেছেন। বিশেষ একজন পুলিশের কর্মকর্তা যিনি র্যাবের মহাপরিচালক হবার পর থেকে এই বিষয়টা একেবারে উল্টে যায়। যিনি ডিজি অপস বা এডিজি র্যাবের যিনি আছেন সেনাবাহিনীর, তিনার ক্ষমতা একেবারেই দৃশ্যত কমে যায়। বিভিন্ন তদন্ত থেকে শুরু করে আমরা আগের যদি সেই লেফটেন্যান্ট কর্নেল জিয়া থেকে শুরু করে আগে পেছনে যত পেছনেই যাই, সবখানেই কিন্তু র্যাবের একটা আধিপত্য ছিল। এই এডিজি র্যাবের যে চেয়ারটাতে থাকতো তার, সেটা এখন বিলুপ্ত প্রায়। তো সেই জায়গাতে আমি জানি না যে র্যাবের মধ্যে সেনাবাহিনীর দাপট কতটা আছে। যদি থাকেও সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন বিভক্ত দুইটা ভাগে। এখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী কোনো বাহিনীর বিশেষ বাহিনী না। এখানে একটা শ্রেণী হচ্ছে শুধুমাত্র নিজেদের পকেট ভরবার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য, সেটা ভারত হোক আর পাকিস্তান হোক আর চীন হোক, যে কোনো দেশকে তারা সুবিধা দিয়ে তারপরে নিজেদের পকেট ভরবে, আর কোনো কিছু না। দেশপ্রেম টেম এসব বলে কোনো কিছু নাই। দেলোয়ার ভাইদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আর এই সেনাবাহিনী যে এক না, সেটা আমরা গত নির্বাচনে দেখেছি। যে সেনাবাহিনীর চোখের সামনে কোনোদিন কেউ ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে যাবে, জাল ভোট দেবে, এটা আমরা দেখিনি এখন পর্যন্ত। আমি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। অতএব এখানে যে দুইটা পক্ষ কাজ করছে, সেই দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে একেবারে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সবাই এক পক্ষ, সেটা হচ্ছে প্রদীপকে বাঁচানোর জন্য। আরেকটা পক্ষ হচ্ছে প্রদীপের বিরুদ্ধে কাজ করছে। এখন প্রদীপের বিরুদ্ধে কারা কাজ করছে? তারা হচ্ছে নির্যাতিত, সেটা মুসলমান হোক আর যাই হোক, তারা নির্যাতিত। এবং ভারতের যেই দালালরা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজি, চেয়ারম্যান, পরিচালক এইসব পদগুলোতে আছে, মহাব্যবস্থাপক, আপনার বাংলাদেশ ব্যাংক ট্যাঙ্ক যেসব জায়গাতেই আছে, পুলিশের এসপি, ওসি, তারা কিন্তু একটা চক্র। এর মধ্যে আমাদের আওয়ামী লীগের তথাকথিত মুসলমান যারা আছে, যারা নিজেদেরকে দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মনে করে, তারা তাদের ভেতর থেকে ইন্ধন দিচ্ছেন শুধুমাত্র নিজেরা ক্ষমতায় থাকার জন্য। অতএব সেই পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে পুলিশের মধ্যে বা সেনাবাহিনীর মধ্যে যারা আছে। এবং আজকের যে ভিডিও, সে ভিডিও নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এটা আসলে নাটক নাকি আসলে একটা ভিডিও। কারণ হচ্ছে আপনি দেখুন, যে ভিডিওতে প্রদীপ কথা বলছে, সেই প্রদীপের সেই কথাগুলো আমার বিশ্বাস হয় না যে র্যাব যে ঘটনার তদন্ত করছে সেখানে সেনাবাহিনীর লোকজন অবশ্যই থাকবে, ডিজিএফআই এর লোকজন থাকবে, সেখানে এইভাবে প্রকাশ্যে প্রদীপ কথা বলবে আমি বিশ্বাস করি না। হতে পারে সে কথা বলছে, আবার এটাও হতে পারে যে মানুষকে বোঝানোর জন্য তারা এটা নাটক সাজিয়েই, যে এটা যে প্রচার হবে, মানুষ দেখবে, সেটা জানে, শুধু মানুষকে বোঝানোর জন্য যে দেখুন ওনারা। রহস্যময় একটি ভিডিও। এই ভিডিওটি কিভাবে একজন গ্রেপ্তার হওয়া আসামি, রিমান্ডের আসামি কিভাবে ফোনে কথা বলতে পারে, কিভাবে এরকম একটি ভিডিও সে করতে পারে পুলিশ ভ্যানের ভেতরে, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা আবশ্যক। এই জন্যই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেজর দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত, এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, এই দুজনকে আজকের সরাসরি সম্প্রচারে। দেলোয়ার ভাই, ইলিয়াস হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ কনক ভাই। প্রথমেই দেলোয়ার ভাই, আমরা যদি ওসি প্রদীপের সেই রহস্যময় ভিডিওটি একটু দেখি, তাহলে আমাদের আলোচনা একটু সুবিধা হবে। খুব বেশি মাথা করছে, আমাদেরকে ইচ্ছা মতো পেটিয়েছে, এবং তারা যাতে দাগ না হয়, দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে। আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের দাগ আছে, আমার শরীরে বিভিন্ন জায়গায়। আপনারা দয়া করে স্যার এটা খুব স্ট্রংলি দেখতে হবে। এরা বলতেছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ওই মামলাগুলি র্যাব তদন্তভার নেবে। র্যাব তদন্তভার নেওয়ার পরে তোমাদেরকে আবার এনে আবার তোমাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবো আমরা। সুতরাং আমরা যা বলি সেটা করতে হবে। একটা মেজর আছে, একটা হচ্ছে মেজর ইয়াসিন, মেজর সাহারিয়া, তারপর হচ্ছে মেজর মেহেদি, আমাদের এখানকার র্যাব 15-এর কমান্ডার।
সবাই মিলে ওটাই যে স্যার ওরা আমাদেরকে মারাত্মকভাবে আহত করছে স্যার। আপনারা যে আমাদের ছবিগুলো ডিজিটাল স্যার কিন্তু ছেলের মনে হয় ও ডিজিটাল স্যার এটা ওদিন আসছিল এসে বলছিল কিছু হবে না, কিন্তু এলইডি র্যাবে ওই মানে মূলত অত্যাচারটা বেশি করা হয়েছে স্যার। এলইডি র্যাব এটা আমাদেরকে বেশি ইয়ে করছে স্যার, অত্যাচার করছে স্যার নির্দেশে স্যার। তো প্রথমে দেলোয়ার ভাই, আপনি কিভাবে দেখেন একজন রিমান্ডের আসামি, একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার আসামি, মূল যে ব্যক্তি গুলি করেছে যে লিয়াকত এবং প্রদীপ, তারা স্বচ্ছন্দে পুলিশ ভ্যানে বসে ফোনে কথা বলছে, ফোনে জানাচ্ছে জনৈক স্যারকে। আপনার বিশ্লেষণ কি মনে করেন এই যে ভিডিওটি? প্রথম কথা বলবো যে একটার পর একটা নাটক দেখতে দেখতে এখন চিন্তা ভাবনাটাই অন্যরকম হয়ে গেছে। এই যে একটা নাটক উপস্থাপন করা হলো, পরিকল্পিতভাবে ভিডিওটা করা হলো, এবং এমন একটা মানুষ বা এমন কিছু মানুষ বলছে যাদের মতো বাংলাদেশের ইতিহাসে পুলিশের জঘন্যতম দুইটা ব্যক্তি, এই প্রদীপ এই পর্যন্ত 200-250 মানুষ জানা মতো মানুষকে হত্যা করেছে জঘন্যভাবে, সাংবাদিকের চোখে মরিচের গুঁড়া ঢেলেছে এবং প্রস্রাব পানি যখন খেতে চেয়েছে প্রস্রাব খাইয়েছে। এবং মেজর সিনহা যখনও মারা যায় নাই, তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলায় পুট দিয়ে চেপে ধরে রেখেছে। এই কথাটা, লাস্টের কথাটা যেটা বললাম, এই কথাটা শুনলে অথবা পড়লে সমগ্র সশস্ত্র বাহিনীর সকল সদস্যের রক্ত টব্বক করতে থাকে। সেই প্রদীপ এখন নাটক করে ভিডিও করে বলে যে অমানবিক ব্যবহার করা হয়েছে তাদের সাথে, এবং সে বহু কষ্ট করে পায়ের পিছনে একটা দাগ দেখালো, ওই পুলিশের ভ্যানে বসে থেকে ওই লোহার চেয়ারের যে একটা দাগ পড়ে ওই দাগটাকে সে দেখালো। এটা মানুষের একটা হাস্যকর ব্যাপার। দ্বিতীয় জিনিসটা দেখেন, আপনার অবজারভেশন কারেক্ট, তার দাগ খুঁজতে হচ্ছে তাকে, কোথায় এটাকে জন্মদাগ দেখাবে না কি দেখাবে, শেষ পর্যন্ত ওই যে প্রিজন ভ্যানে বসে থাকলে যে একটা স্পট পড়ে যায়, ওই স্পটটাকে সে দেখিয়েছে। তো এটা কি মানুষ কি এত বোকা? আর আপনার র্যাবের তত্ত্বাবধানে এই র্যাবের মাঝখানে থেকে তারা এই ভ্যানের ভিতরে থেকে কি করে ফোন পায় এবং সেটা থেকে ভিডিও লাইভ করতে পারে? পুরো জিনিসটাই হচ্ছে একটা নাটকীয়। এবং এই ব্যাপারে আমাকে আরো বলতে হয়, দেখেন 1 মাস আগে, 1 মাসের কিছু উপরে সিনহা হত্যার পরে আমাদের সেনা প্রধান বলেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। 1 মাস সময় লাগলো ওনার অনুধাবন করতে বা বুঝতে, যে কারণেই হোক উনি বলেছেন এটা একটা জঘন্যতম ঘটনা, এবং উনি বিচারের রায়ের অপেক্ষায় থাকবেন। বিচারের রায় যে কি হবে। দেলোয়ার ভাই, এই বিষয়টি আমি অবজার্ভ করছিলাম, ওনার মধ্যে একটি চেঞ্জ, এবং ওনার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কক্সবাজারে উনি যে ওয়েতে বক্তব্য দিয়েছেন বা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার থেকে উনি গতকাল যে বক্তব্য দিয়েছেন অনেক চেঞ্জ আমরা দেখেছি। আমরা একটু ওনার বক্তব্যটা শুনে আসতে চাই। জি, প্রথমত আমি বলবো এটা একটা অত্যন্ত নৃশংস জঘন্যতম একটা হত্যা ঘটনা ঘটেছে। তো এটার তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসাবে আশা করতে চাই যে তদন্তটা সুস্থভাবে সম্পন্ন হবে এবং যারা প্রকৃত ক্রিমিনাল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারোর সাথে আর ভবিষ্যতে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করব। তো হচ্ছে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, তদন্ত সন্তুষ্ট কিনা, কারণ যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে, অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। তো এইটা হলো তদন্ত বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলে হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো? ওনার কথা বলেছেন, আমি সেনা প্রধানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে 1 মাসের উপরে সময় লাগলেও উনি ফাইনালি বলেছেন যে জঘন্যতম ঘটনা স্বীকার করেছেন। এবং এই ব্যাপারে উনি আরেকটা জিনিস বলেছেন, এই প্রথমবার উনি শুধুমাত্র চাকুরিরত অফিসার না, অবসরপ্রাপ্ত অফিসারদেরও নিরাপত্তার বিষয়টাকে উনি তুলে নিয়ে এসেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে 1 মাস সময়ের নমনীয়তা বা বিচ্ছিন্নতা, এই মত প্রকাশের মাধ্যমে যে ড্যামেজটা হয়ে গেছে,
এই যে প্রদীপদেরকে বাঁচানোর জন্য, বিকজ প্রদীপ তো একজন রয়ের এবং জঙ্গি বাহিনী ইসকনের সদস্য, সুতরাং প্রদীপকে বাঁচানোর জন্য কিন্তু ভারত দেশের ভিতরে যত ইসকন আছে এবং তার দলের লোক আছে তারা কিন্তু, আমি এখানে ধর্মকে টানছি না, ক্রিমিনালদের কোনো ধর্ম নেই। সো তাকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের অর্থ সবকিছু ঢালা হচ্ছে। দেখেন ঢাকার থেকে বা বিভিন্ন জায়গা থেকে একসাথে 4টা-5টা করে উকিল নিয়োগ করা হচ্ছে তাকে বাঁচানোর জন্য। এই যে নতুন করে ভিডিও করে প্রিজন ভ্যানের ভিতর থেকে ক্যামেরা দেওয়া হলো এবং তাদের মাফিয়া কিং, পুলিশের কারোর সাথে সে মাফিয়া কিং কারোর সাথে কথা বলছিল, এই যে পুরো একটা গ্যাং কাজ করছে একসাথে প্রদীপকে, লিয়াকতকে বাঁচানোর জন্য। সুতরাং আসল বিচার সম্পর্কে আমি সম্পূর্ণ সন্দিহান, শুধু আমি না, সমগ্র সশস্ত্র বাহিনী এবং জনগণও সন্দিহান আসলে বিচার হবে কিনা। এবং যেটা সেনাপ্রধান বলেছেন, যে সুন্দর কথা বলেছেন উনি, যে রায় হওয়ার আগ পর্যন্ত উনি কিছু বলতে পারবেন না, বাট রায়টা যখন সন্তোষজনক হবে না তখনই বা আসলে কি করতে পারবেন, কি করবেন সেটাও দেখার বিষয় আছে। এইতে দেখেন এই সরকার, এই অবৈধ সরকার যেই ক্রস ফায়ারের কালচার চালু করেছে, এই প্রদীপ লিয়াকতের মতো মানুষ তো হচ্ছে এদেরকে বিচারের নাটক, দুইটাকে নিয়ে ডাইরেক্ট ক্রস ফায়ারে মেরে ফেললে কিন্তু জনগণের প্রথম ক্রস ফায়ার যেটা সমর্থন পেত এই সরকার। সুতরাং পুরো জিনিসটাই একটা নাটকীয়, একটার পর একটা নাটক রিলিজ হচ্ছে, এগুলাতে বিচারটাকে দুর্বল করা হচ্ছে। আদালতে তো বিচার হবে, আদালত কারা চালায়? আদালত এতদিন চালাতো আওয়ামী লীগ, এখন আদালত চালাবে ভারত। প্রদীপের বিচারে যখন প্রশ্ন আসবে, নির্দেশ আসবে ভারত থেকে। সুতরাং এই বিচারের সম্পর্কে আমি সম্পূর্ণ সন্দিহান। তো ইলিয়াস হোসেন, আপনি শুনছিলেন, কি মনে করেন দেলোয়ার ভাইয়ের, মেজর দেলোয়ার হোসেনের যে আলোচনা, প্রদীপের যে বক্তব্য, সেনাপ্রধানের যে বক্তব্য, সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি মনে করেন? ধন্যবাদ। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জনাব মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন ভাইকে, যে উনি আজকে যে কথাগুলো বলছেন এবং প্রকাশ্যেই এসেছেন। উনি চাইলে কানাডাতে আছেন, ভালোই তো ছিলেন, কথা না বললেও পারতেন। বাংলাদেশের শত শত সেনাবাহিনীর অফিসার সেই 25শে ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশে আছেন, যারা একেবারে চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছেন না, সব জানেন। দেলোয়ার ভাই থেকে শুরু করে সবাই কিন্তু সব জানেন, কিন্তু কথা বলছে না। তো দেলোয়ার ভাইদের মতো অনেকেই কথা বলা অন্তত শুরু করেছেন। এটাই হচ্ছে আমাদের জনগণের জন্য অনেক বড় একটা পাওয়া, যে আপনাদের জায়গা থেকে একেবারে বস্তুনিষ্ঠ যে কথাগুলো শুনতে চায় মানুষ, যেটা আসলে বাংলাদেশে ঘটছে সেই কথাগুলো শুনতে চায়। যেটা শুরু হয়েছিল জনাব জেনারেল সারওয়ারদিকে দিয়ে, যদিও সারওয়ারদিকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু কথাগুলো বলেছেন একেবারে সত্য কথা। যাই হোক, যে ঘটনা নিয়ে আজকে কথা হচ্ছে, যে আমাদের সেনা প্রধান, আপনারা প্রথমেই যে প্রসঙ্গটি তুললেন যে উনি গতকালকে কি বলেছেন, তার আগে কি বলেছিলেন। দেখুন, সেনাপ্রধান এখন আসলে কি কোন কারণে তিনি এসব কথা বলছেন সেটা আল্লাহই জানেন। তবে তিনি নিজে থেকে যে কথাগুলো বলছে না, এবং যে কথাটা তিনি বলছেন সেটা যে তিনি চানও না, এটা বাস্তব। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে যে সেনাবাহিনীকে চিনি, সেই সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনী এক সেনাবাহিনী না। আমরা যে পুলিশ বাহিনীকে চিনি, সেই পুলিশ বাহিনী আর বর্তমান পুলিশ বাহিনী এক জিনিস না। আপনি নিশ্চয়ই জানেন যে এই মামলাটার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে র্যাবকে। এটা নিশ্চয়ই সেনাবাহিনী থেকে একটা চাপ ছিল, বা সেনাবাহিনীর একটা চাওয়া ছিল। যেহেতু সেনাবাহিনী সরাসরি কোনো মিলিটারি কোনো অ্যাক্ট ছাড়া অন্য কোনো ঘটনায় তারা সরাসরি তদন্ত করতে পারে না, যে কারণে র্যাবকে বেছে নেওয়া আছে। র্যাবের মধ্যে সেনাবাহিনীর একটা আধিপত্য আছে, যদিও এখন সে বিষয়টা নেই। আপনি নিশ্চয়ই জানেন যে র্যাবের যে এডিজি যে পদটা আছে, যেটা কিনা ডিজি অপারেশন বলা হয়, তো ডিজি অপারেশন হচ্ছে সবসময় র্যাবের সেনাবাহিনীর একজনকে বসানো হয়, এবং এখনো পর্যন্ত তিনি সেনাবাহিনী থেকে এসেছেন। বিশেষ একজন পুলিশের কর্মকর্তা, যিনি র্যাবের মহাপরিচালক হবার পর থেকে এই বিষয়টা একেবারে উল্টে যায়। যিনি ডিজি অপস বা এডিজি র্যাবের যিনি আছেন সেনাবাহিনীর, তিনার ক্ষমতা একেবারেই দৃশ্যত কমে যায়। বিভিন্ন তদন্ত থেকে শুরু করে, আমরা আগের যদি সেই লেফটেন্যান্ট কর্নেল জিয়া থেকে শুরু করে আগে যত পেছনেই যাই, সবখানেই কিন্তু র্যাবের একটা আধিপত্য ছিল। এই এডিজি র্যাবের যে চেয়ারটাতে থাকতো তার, সেটা এখন বিলুপ্ত প্রায়।
তো সেই জায়গাতে আমি জানি না যে র্যাবের মধ্যে সেনাবাহিনীর দাপট কতটা আছে, যদি থাকেও সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন বিভক্ত দুইটা ভাগে। এখানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী কোনো বাহিনীর বিশেষ বাহিনী না। এখানে একটা শ্রেণী হচ্ছে শুধুমাত্র নিজেদের পকেট ভরবার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য, সেটা ভারত হোক আর পাকিস্তান হোক আর চীন হোক, যে কোনো দেশকে তারা সুবিধা দিয়ে তারপরে নিজেদের পকেট ভরবে, আর কোনো কিছু না। দেশ প্রেম টেম এসব বলে কোনো কিছু নাই। দেলোয়ার ভাইদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আর এই সেনাবাহিনী যে এক না, সেটা আমরা গত নির্বাচনে দেখেছি। যে সেনাবাহিনীর চোখের সামনে কোনোদিন কেউ ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে যাবে, জাল ভোট দেবে, এটা আমরা দেখিনি এখন পর্যন্ত। আমি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। অতএব এখানে যে দুইটা পক্ষ কাজ করছে, সেই দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে একেবারে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, সবাই এক পক্ষ, সেটা হচ্ছে প্রদীপকে বাঁচানোর জন্য। আরেকটা পক্ষ হচ্ছে প্রদীপের বিরুদ্ধে কাজ করছে। এখন প্রদীপের বিরুদ্ধে কারা কাজ করছে? তারা হচ্ছে নির্যাতিত, সেটা মুসলমান হোক আর যাই হোক, তারা নির্যাতিত। এবং ভারতের যেই দালালরা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজি, চেয়ারম্যান, পরিচালক এসব পদগুলোতে আছে, মহাব্যবস্থাপক, আপনার বাংলাদেশ ব্যাংক ট্যাঙ্ক যেসব জায়গাতেই আছে, পুলিশের এসপি, ওসি, তারা কিন্তু একটা চক্র। এর মধ্যে আমাদের আওয়ামী লীগের তথাকথিত মুসলমান যারা আছে, যারা নিজেদেরকে দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মনে করে, তারা তাদের ভেতর থেকে ইন্ধন দিচ্ছেন শুধুমাত্র নিজেরা ক্ষমতায় থাকার জন্য। অতএব সেই পক্ষ। আরেকটা পক্ষ হচ্ছে পুলিশের মধ্যে বা সেনাবাহিনীর মধ্যে যারা আছে। এবং আজকের যে ভিডিও, সে ভিডিও নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এটা আসলে নাটক নাকি আসলে একটা ভিডিও। কারণ হচ্ছে আপনি দেখুন, যে ভিডিওতে প্রদীপ কথা বলছে, সেই প্রদীপের সেই কথাগুলো আমার বিশ্বাস হয় না যে র্যাব যে ঘটনার তদন্ত করছে সেখানে সেনাবাহিনীর লোকজন অবশ্যই থাকবে, ডিজিএফআই লোকজন থাকবে, সেখানে এইভাবে প্রকাশ্যে প্রদীপ কথা বলবে আমি বিশ্বাস করি না। হতে পারে সে কথা বলছে, আবার এটাও হতে পারে যে মানুষকে বোঝানোর জন্য তারা এটা নাটক সাজিয়েই, যে এটা যে প্রচার হবে, মানুষ দেখবে, সেটা জানে, শুধু মানুষকে বোঝানোর জন্য যে দেখুন ওনারা গোপনে ফোনে মানুষকে জানানোর চেষ্টা করছে যে আমাকে অনেক পিটিয়েছে, এটা রেকর্ড করলো আর কি। অতএব আমি মনে করি যে এটা একটা নাটকের অংশ হতে পারে। আর হতেও পারে, যেহেতু বিভিন্ন ফোন রেকর্ড এখন বের হচ্ছে, তো সেনাবাহিনীর কেউ না কেউ হয়তো এটা রেকর্ডটা ফাঁস করতে পারে। যদি সেটাও হয়ে থাকে, তাহলে আপনি শুধু একটু জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের সেনাবাহিনী বলুন আর পুলিশ বাহিনী বলুন, দুইটা বাহিনীর মধ্যে একটা গোপন চক্র কাজ করছে। চক্র বলবো না, গোপন একটা দেশপ্রেমিক অংশ কাজ করছে, যারা কিনা এই ঘটনাগুলোকে সহ্য করতে পারে না। জীবনের চাকরির ঝুঁকি নিয়ে হলেও এইসব ভিডিওগুলো তারা ফাঁস করছে। হ্যাঁ, ইলিয়াস এবং দেলোয়ার ভাই, এই ভিডিও ক্লিপটি আমরা পেয়েছি আসলে নেত্রা নিউজের সৌজন্যে। নেত্রা নিউজ হচ্ছে সুইডেন থেকে প্রকাশিত একটি সংবাদ মাধ্যম, যেটি বাংলাদেশে যেটি দেখা যায় না, লিঙ্ক নিষিদ্ধ। এবং এটির প্রধান হচ্ছেন সাংবাদিক তাসনিম খলিল এবং ডেভিড বার্গম্যান। তারা দুজন মিলে এই নেত্রা নিউজের সঙ্গে কাজ করেন এবং আমরা আগেও দেখেছি বেশ কিছু এক্সক্লুসিভ রিপোর্ট তারা করেছেন। তো ধরে নিতে পারি যে আমরা তাদের যে সোর্স অনেক স্ট্রং। তো দেলোয়ার ভাই, ইলিয়াস যেটি বলছে, আপনি কি তার সঙ্গে একমত, বা আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? এটি কি আপনি নাটক মনে করেন কিনা, বা হঠাৎ করে এই সময়ে এরকম একটি ক্লিপ চলে আসা